পরাজিত শক্তিকে কেউ রাখে না প্রশাসনিকভাবে, দাপ্তরিকভাবে, আইনগতভাবে এই ধরনের বক্তব্য কিভাবে দেখছেন? এ ধরনের কথায় মব লিঞ্চিং, মব জাস্টিস আরো উস্কানি পেতে পারে কিনা? আমি জানি না কি প্রেক্ষাপটে স্বরাষ্ট্র সচিব এই কথা বলেছেন। তবে এটা তো স্বাভাবিক যে এই যে পরিস্থিতিতে সরকার পরিবর্তন হয়েছে, এটা বৈপ্লবিক বলাটা ভুল, এটা একটি অবিশ্বাস্য ঘটনা। তো সেই পরিস্থিতিতে মানুষের আশা আকাঙ্ক্ষা, যেহেতু সাধারণ মানুষ এই এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলা হয়, তো কাজেই সাধারণ মানুষ ছাত্র সঙ্গে মিলে তারা এই আন্দোলন করেছেন, এবং যে সরকার সরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না, সেই সরকারের পতন হয়েছে। কাজে এই আঙ্গিকে হয়তো কেউ বলে থাকতে পারেন, কিন্তু আমি মনে করি না যে রুল অফ লর ভায়োলেশন করা কোনোভাবেই কোনো ক্ষেত্রেই করা উচিত নয়। আইনের শাসন বজায় রাখতে পারলেই বোঝা যাবে যে আগের সরকারের সঙ্গে এই সরকার বা বর্তমান সময়ের একটা ব্যবধান আছে। এই ব্যবধানটা তৈরি করার একমাত্র স্থানই হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটা ব্যাপার দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বলেছেন যে আমি খুব করে চাইবো, কোট করছি তাকে, ধানমন্ডি ৩২-এ পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো, কোনো এক সময় হয়তো এবছর না হোক, ১০ বছর পর হোক, ১৫ বছর পর, ২০ বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। আমরা একটু মানে সচিবালয় আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও শক্তি তিনি জানান। আপনার একটু আমি মতামত একটু জানতে চাইবো যে আপনি কীভাবে দেখছেন যে এই ব্যাপারগুলি যে এরকম হইতেছে, গণভবনের মতো না হয় সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২-এর মতো না হয়। আমার মনে হয় এই এই বক্তব্যটা উনি দিয়েছেন, এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন যন্ত্র, এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বলবো, যে সচিবালয় প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু, সেখানে তারা যদি এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সেটাই সম্ভবত উনি সতর্ক করে দিয়েছেন। আমার মনে হয় যে এই সতর্কবাণীটা সঠিক, সবাইকে সজাগ থাকা। আপনার কি কোনো কারণে এরকম মনে হয় যে যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে, তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে? বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না, কথাটা কি ঠিক? আসলে এটা আমি ঠিক আমার মনে হয় না। আমি আমি যতটুকু দেখছি, সবাই কাজ করার চেষ্টা করছেন। তবে একটা বিষয় আমার মনে হয়, সেটা হলো যে সরকারি আমলারা, আমি নিজেও চাকরি করেছি, আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয়। কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি, তারা অনেক সময় এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যত্যয় করতে চান। তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বুঝাবুঝির স্থান রয়েছে। এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আসেন তারা, আমি এখনকার যারা আছেন তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে, কাজে রাজনৈতিক সরকারি বলবো, যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করেই তারা এই কাজটা করেছেন। সেই আঙ্গিকে দেখলে সেই জিনিসটা মেনে নিয়ে কাজ করতে হবে। হয়তো সর্বক্ষেত্রে পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা রীতিনীতির সঙ্গে কিছু ব্যত্যয় হতেই পারে, কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মাথায়। ওকে। আমরা এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি, আপনিও অরাজনৈতিক সরকারের উপদেষ্টা ছিলেন, এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতেন তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই। এইবার যতটা শোনা যাচ্ছে, মাফ করবেন স্যার, এটার কি বিশেষ কোনো কারণ আছে?
না না, ওইটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল, হুম সেটা তো মাত্র 3 মাস সময়ের বিষয় ছিল। হুম হুম কাজেই ওই 3 মাস দিয়ে এখন যেটা চলছে, এটা তো অন্তত 1-1.5 বছর তো থাকবেই। হুম কাজেই হয়তো আরো বেশিও থাকতে পারে, আমি জানি না, এটা এখন তো প্রেডিক্ট করা যাবে না। হুম তো কাজেই এই দীর্ঘমেয়াদী যে সরকার, অবশ্যই এই দিক দিয়ে দেখলে ডক্টর ফখরুদ্দিনের সরকার 2 বছরের ছিল, হুম হুম কিন্তু তখন তখন সেনাবাহিনী অ্যাক্টিভলি ইনভলভ ছিল। এখনকার সরকার কিন্তু ঠিক ওইভাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত না। হুম হুম কাজেই এই এই একটা ব্যবধান আছে। কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে, বাট আর কিছুটা আছে যে আহ, এই সরকারে যারা আছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই অনেক অবদান আছে। এনজিও সেক্টরে কাজ হুম করেছেন এবং আন্দোলনের মধ্যে যারা তারা জড়িত ছিলেন। হুম কিন্তু তাদের যে প্রশাসনিক জ্ঞান হুম বা দক্ষতা, এইটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে পূর্ণ মাত্রায় নেই, আমি এভাবেই বলবো। হুম বা এই রুলস প্রসিডিওর, গভর্নমেন্ট চলে রুলস অফ বিজনেস এর মাধ্যমে। ওকে। তো এই রুলস অফ বিজনেস সম্পর্কে তো তাদের সকলের পূর্ণ মাত্রায় ধারণা থাকার কথা নয়। এই কারণে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয় আর কি। আপনি রুলস অফ বিজনেসের কথা বলছিলেন জনাব চৌধুরী, কিন্তু আপনি দেখবেন যে সরকার আর্থিক সংকটে আছে, যেটা খোলাখুলি তারা স্বীকারও করছে। তার জন্য তারা ভ্যাট ট্যাক্সের মতো বিষয়ও বাড়িয়েছে বা বাড়ানোর প্রস্তাব করেছে বাজেটের আগে। এরই মধ্যে গত প্রায় 16 বছর ধরে বঞ্চিত এমন 764 কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের মধ্যে 119 জনকে সচিব করা হয়েছে। এর মধ্যে আবার 1982 সালের ব্যাচের প্রশন ক্যাডারের অতিরিক্ত সচিব হওয়ার পরেও কি অনেক বেশি বঞ্চনা থাকে? এই ভূতপক্ষ পদোন্নতি কতটা দরকারি ছিল? আপনি জানেন, এই পদোন্নতি নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে মনে হচ্ছে আমলাতন্ত্রের চাপে অথবা তাদের সহায়তা পেতে সরকার কাজটি করেছে। এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা। আপনার টেকটা একটু শুনবো স্যার এই সম্পর্কে। না, আমি আমি নিজেও খুব মানে বিস্মিত হয়েছি যে এরকম প্রায় 300 কতজনের এইভাবে দেওয়া হয়েছে। বাট এইটা সত্য কথা যে আহ, আপনার যারা এটা পেয়েছেন সুবিধাটা, তারা বঞ্চিত হয়েছিলেন। এখন বলা যেতে পারে যে অতিরিক্ত সচিব হওয়ার পরে বঞ্চিত হওয়া কি এটা কতটা গ্রহণযোগ্য? হ্যাঁ, অবশ্যই একজনের যদি ক্যারিয়ার পাথ দেখা যায় এবং দেখা যায় যে সে সার্বিকভাবে সচিব হয়েই রিটায়ার করত, তাকে যদি হঠাৎ অতিরিক্ত সচিব পর্যায়ে আটকে দেওয়া হয়, তাইলে বুঝতে হবে যে কোনো কিছু ওই লেভেলে ডিসিশন মেকিং এ কোথাও সে কারো বিরাগভাজন হয়েছে বলে এটা করা হয়েছে। তো এইটা আমার মনে হয় একদিক দিয়ে ন্যায় বিচারের দিক থেকে দেখলে এটা সঠিক আছে। তবে বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করেই হয়তো সরকার যেটা করেছেন যে তাদের অর্ধেক টাকা, তারা কেউই চাকরিতে পুনর্বহাল হবেন না, কিন্তু নোশনালি তারা যে জায়গায় যেতে পারতেন সেই জায়গায় তাদেরকে ধরে নিয়ে তাদের বেতনটা দেওয়া হবে 2 ভাগে। 1 ভাগ দেওয়া হবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, আর বাকি 50% দেওয়া হবে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে। এইটাই বোঝা যায় যে সরকার সব দিক সজাগ থেকেই এই পদক্ষেপ সিদ্ধান্তটা নিয়েছে। জনাব আব্দুল মহিদ চৌধুরী, মানে সরকারি চাকরিটাই তো এমন, বা যে কোনো চাকরি তো এমন, মানে আপনারাও যখন চাকরি করেছেন সবসময় ব্যাপারটা যে খুব সরল পথে যেরকম ন্যায্যতার ভিত্তিতে হয়েছে তা না। আপনারাও অনেক সময় অনেকভাবে বঞ্চিত হয়েছেন। দিস ইজ পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য গেম, সকল চাকরির ক্ষেত্রেই। আপনার কাছে কি মনে হয় যে এটা খুব জরুরি ছিল, মানে 119 জনকে সচিব করা, 764 জনকে ভূতাপেক্ষ কর্মকর্তা করা? এখন যদি আর্মি বলে আমাকে কর্নেল করে রিটায়ার করে দেওয়া হয়েছে, আমার ভাই মেজর হয়ে রিটায়ার করে ফেলছে, তো এটা কি হবে? মানে ইটস লাইক, ইজ ইট গোয়িং? আর্মি বা আর্মির সঙ্গে সিভিল সার্ভিসের একটু তফাৎ আছে। আর্মি তো সার্টেন ডিসিপ্লিনের মধ্যে চলে, হুম হুম কাজেই ওইটা এক ধরনের। হুম আর আর্মি আর্মি আপনার সাধারণভাবে আমি মনে করি যে আহ, উম, এই যে ডে টু ডে বিজনেস অফ দি গভর্নমেন্ট সেখানে তো ইনভলভ থাকে না। কাজেই তাদের ফেভার ডিস্ট্রিবিউশনের অপরচুনিটি কম। বাট ফেভার্স, আমলাকে দিয়ে কাজ করানো, করিয়ে নেওয়াটা সব সরকার চায়। এবং এই এই কাজগুলো এই কাজগুলোর জন্য
প্রত্যেকটা জিনিসের সঙ্গেই আহ, জন উন্নয়ন সম্পৃক্ত থাকে। তো সেই জন্য এইখানে আপনার এই ধরনের ইনফ্লুয়েন্স করার টেন্ডেন্সিটা বেশি থাকবে, বা কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। আমরাও দেখেছি চাকরি জীবনে এই ধরনের আসে। তো আসলে সেখানে অনেকেই আহ, পদ পদবীর জন্য তারা সাকাম করেন, হয়তো মেনে নেন। বাট আমি আমার চাকরি জীবনে আমি এই ধরনের কম্প্রোমাইজ করি নাই, এবং আমি বিভিন্ন সময়ে সরকারকে লিখিতভাবে বিভিন্ন বিষয় বলতাম। তো কাজেই আমার এখনকার পরিস্থিতিতে আমি জানি না, বাট যারা এই এত বছর ছিলেন না, তারা কিন্তু একটা বিরাট প্রেসারের মধ্যে, মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। হুম। একটা হলো যে চাকরির থেকে বের হয়ে যাওয়া, আর একটা হলো যে সামাজিক ভাবেও যে তোমরা সরকারের কাছে গ্রহণযোগ্যতা নাই তোমাদের, কিন্তু কি কারণে নাই এটা তারা হয়তো তখন বলারও সাহস পান নাই। এখন হয়তো জিজ্ঞেস করলে তারা, আপনি যদি কাউকে ডেকে ইন্টারভিউ নেন, তাইলে হয়তো দেখা যাবে যে তারা অনেকে বলবেন কি হয়েছিল, প্রকৃত ঘটনা। ওকে। ইনফ্যাক্ট আমি মনে করি যে এদের এদের কে ডেকে যদি জিজ্ঞেস করা হয়, তাইলে কারো বাড়ি অমুক জায়গায় ছিল, কেউ অমুকের আত্মীয়, এই ধরনের ঘটনা। আমি একজনকে জানি, খুব ভালো অফিসার, আমার সঙ্গে উনি কাজ করেছেন এক ডিপার্টমেন্টে। তো উনি ডেপুটি সেক্রেটারি হিসাবে বাইরের ক্যাডার থেকে এসে সেক্রেটারিতে ঢুকেছিলেন। এই ডেপুটি সেক্রেটারি হিসাবে উনি রিটায়ার করেছেন, উনি আর উঠতে পারেন নাই। তো এটা আমি জানি যে এটা এটা তো অত্যন্ত অন্যায়ভাবে করা হয়েছে, এবং তার রিলেশনশিপ, তার কোন এক রিলেশনের কারণে, যে তার আত্মীয় অমুক দলের লোক, এই জন্য তারে দেওয়া যাবে না, এটা তো ঠিক না। জনাব চৌধুরী, একটি প্রশ্ন আমাদের দর্শকরা করছেন, আমার মনেও একটু আসছে। সেটি অনেকটা এরকম, যারা হচ্ছে অন্যায়ভাবে ফেভার পেয়েছেন, ধরেন যার আসলে যুগ্ম সচিব হওয়ার কথা না, সিনিয়র সচিব হয়ে রিটায়ার্ড করেছেন, তাদেরকে কি ডিমোটেড করা হবে? না, সেটা তো আর সম্ভব হবে না। ওয়ান্স গিভেন ইউ ক্যানট টেক অ্যাওয়ে। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের পরের বিষয়টি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে সরকার গঠিত কমিটি সুপারিশ দিয়েছিল। আচ্ছা, আমি ওই কমিটিতে আসার আগে একটু বলি যে আমরা অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সেগুলি হতে দেখছি, কিন্তু সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে প্রশাসন বিভাগের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা সবসময় স্লো। এইটা কি, এইটা আপনার কি মনে হয়, বা এটা যারা অতীতে বিভিন্ন রকম সুবিধা নিয়েছেন, দুর্নীতি করেছেন, স্পষ্টভাবে নানা ধরনের কিছু করেছেন, সেইটি আপনি কিভাবে দেখেন, যদি আমাদেরকে অল্প করে একটু বলেন। এখন না, বেসিক্যালি এসিসি আছে, অ্যান্টি কারাপশন কমিশন, সেইখানে যারা ছিলেন তারা তো অনেক আগের থেকে ছিলেন। সেই জন্য তারা হয়তো ওই আগের সরকারের ধারাবাহিকতায় এই কাজগুলো করেছেন। কিন্তু এখন পরিবর্তন হওয়ার পরে তো আমরা পত্রপত্রিকায় দেখছি প্রায় প্রতিদিনই কিছু কিছু এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে, মামলা দায়ের করা হচ্ছে। তো এইটা ইট ইজ বিকজ অফ দি চেঞ্জ অফ দি, মানে ওখানে এসিসি তেও রেজিম চেঞ্জ হয়েছে। আগে এতদিন পর্যন্ত আগের রেজিমই বহাল ছিল, কাজে তারা তো কিছুটা আগের সেই ধারাই কাজ করেছেন, বা করেন নাই, কাজ করেন নাই যেটা এই সময়ে করা উচিত ছিল। তো এখন নতুন সেট আপের পরে আমরা তো আমি দেখছি কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু এই যে রেজিম চেঞ্জের ফলে যে অনেক কিছু হয়, যেমন আমাদের অনেক দর্শক এখন প্রশ্ন করছেন যে 43তম বিশেষের যে দ্বিতীয় গেজেটে বাদ পড়া যে 227 জনের প্রজ্ঞাপন এখনো হয় নাই, ঝুলে আছে, কি কারণে সেটা আবার নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে, কেউ এটা কিছু বলতে পারে না। এইটা মনে হয় না যে আগের রেজিম যেভাবে করে তাদের পক্ষের লোকদেরকে যেভাবে সামনে আনতো, এই এখনকাররা আবার মানে ঠিক উল্টোটা করছে? এটা কি মানে আমি ন্যায্য আমি হইতেছে কিনা সেইটা? না, আমি আমি আমার মনে হয় না। কারণ আগের রেজিমের ব্যাপারে যে মানে ধারণা আমরা বাইরের থেকে দেখে বুঝেছি, সেটা হলো যে একজন যারা চাকরি প্রার্থী, তাদের পরীক্ষা পাস, এটা নির্ভর করত মানে নিরাপত্তার লোকজন গিয়ে তাদের গ্রামের বাড়ি পর্যন্ত গিয়ে, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যাচাই করে আসতো কোনোভাবে তার সঙ্গে তার পরিবারের কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা রাজনীতির সঙ্গে। ওকে। সেই রাজনীতি অবভিয়াসলি যারা সরকার পরিচালনা করেছিলেন তাদের বিরুদ্ধ কোনো রাজনীতির সঙ্গে দূর সম্পর্কের আত্মীয় সম্পর্ক থাকলো আমরা শুনেছি, আমি জানি না।
সেইভাবে যাচাই বাছাই করার পরেই তাদেরকে সিলেক্ট করা হতো। কাজে এখন ধরা যায় যে এই যারা পদায়নের কথা, চাকরি নিয়োগ প্রাপ্তির কথা ছিল, এরা হয়তো ওই প্রক্রিয়ায় এসেছেন। কাজেই তারা যে যে কোনোভাবেই মানে পূর্ববর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, এইটাই একমাত্র কারণ হতে পারে তাদের চাকরি পাওয়ার, তাদের যে যোগ্য ব্যক্তিরা চাকরি পান নাই। কাজে এখন যদি সরকার এটা দেখতে চায়, তাইলে আমার মনে হয় এটা যৌক্তিক। এটাতে আমি আমি অযৌক্তিক মনে করি না। তবে এটা প্রসেসটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, যাতে করে এটা মানে দীর্ঘসূত্রীদের মধ্যে না পড়ে। ওকে, এটা আপনার মতামত নিশ্চয়ই সরকার বিবেচনা করবে বা দেখবে। আপনার যে সুপারিশে আসি, অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে যে কমিটি তার সুপারিশ দিয়েছিল সরকারি চাকরিদের প্রবেশের বয়স ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭, কিন্তু সরকার ৩২ বছর করে অধ্যাদেশ জারি করেছিল। আপনাদের সুপারিশ কাটছাট করে সরকারি সিদ্ধান্ত আন্দোলনকারীদের হতাশ করেছিল। ৩২ বছর নিয়ে আপনি আসলে কি বলবেন, যে এটা আপনি তো সুপারিশ করেছিলেন এই ৩৫ এবং ৩৭ মাস, এটার পক্ষে যুক্তিও তুলে ধরেছিলেন, সরকার এটা কেন নিল না এবং ৩২টা আসলে ঠিক কিনা, ন্যায্য কিনা, সে সম্পর্কে যদি একটু বলেন। আমরা আমরা পার্শ্ববর্তী দেশগুলোর যে বয়সসীমা আছে এগুলো পরীক্ষা করে দেখেছি। আমাদের এখানে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিক মতো করতে পারেন নাই। কাজে তাদের পক্ষে ইউনিভার্সিটিতে থাকার ব্যবস্থা অসুবিধা ছিল, গণরুম টনরুম করে নানান রকমের সমস্যা ছিল। এই কারণে আমরা সব কিছু বিবেচনা করে ৩৫ বছর রিকমেন্ড করেছিলাম, যে যাতে ৩ বছর করোনা ভাইরাস এবং এই ইউনিভার্সিটির প্রেক্ষিত সার্বিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে এরা পরীক্ষা দিতে পারে নাই। তা আমরা ঠিক করেছিলাম যে ৩৫ বছর হয় যদি, তো তারা পরীক্ষা দিয়ে একটা চান্স নিল, যদি পায় চাকরি পেতে পারলো, না হলে হলো না। মেয়েদের ক্ষেত্রে এটা আমরা সব দেশেই মেয়েদের ক্ষেত্রে বয়সটা আলাদা। যেমন আমরা যেটা চিন্তা করেছি যে অনেক মহিলা মেয়েদের বিয়ে হয়ে যায়, তারপরে লেখাপড়া শেষ করতে পারে না, পরে লেখাপড়া শেষ করে তখন হয়তো দেখা গেল একটা দুইটা বাচ্চাও হয়ে গেছে। তো এইগুলা চিন্তা করে আমরা মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর বলেছিলাম। যেমন এখন সরকারি ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তির বয়সসীমা হলো, চাকরির বয়সসীমা হলো ৩২। তো সেটা এখন আছে, আগের থেকেই আছে। তা আমরা ৩২-এর জায়গায় ৩৫ বলেছিলাম অন্য সকলের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ৩৭। তো এটা আমি 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 আমরা আমি মনে করি আমাদের সুপারিশ খুবই যৌক্তিক ছিল। কিন্তু এখন সিদ্ধান্ত তো সরকারকেই নেবে, আমাদের সিদ্ধান্তই গ্রহণ করতে হবে, এটা তো হতে পারে না। তাই সরকার কি কারণে এটা মানেননি, এটা আমি জানি না। এই ব্যাপারে কোনো সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার চোখে পড়েনি। আর এটা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গায়, এই পিজি হসপিটালে, বঙ্গবন্ধু মেডিকেলের এখানে তারা করেছে আন্দোলন। তো এটা তারা কিন্তু এটা ছাড়েন নাই, তারা এটা পার্সু করে যাচ্ছে। এবং আমি মনে করি যে এটা দিয়ে দেওয়াটা যৌক্তিক ছিল। আমি সরকার কেন করেছে, মানে পরিবর্তন করেছে আমার জানা নাই, বাট আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমরা অনেক আলাপ করেছি। ইভেন 40-এর বেশি বয়সও আছে কোন কোন দেশে, কিন্তু আমরা ৩৭ এবং ৩৫ বলেছিলাম। আমি মনে করি যে এটা যথেষ্ট চিন্তা ভাবনা করেই আমরা করেছিলাম, এবং এটা করে দেওয়াটাই ভালো হতো। আপনি তো বাংলাদেশের মানে সরকারি চাকরিতে যতগুলি সম্ভব প্রত্যেকটা পদের মধ্যেই আপনি ছিলেন। তো আপনার কাছে কি মনে হয় যে মানে কেন এরকম একটা বয়স সীমা রাখা ৩০ বা ৩২? কেউ যদি চায় যে সে ৩৫ বছর বয়সে, ৩৭ বছর বয়সে, ৪০ বছর বয়সে, বা আমার বয়স এখন ৫০, আমি এখন সরকারি চাকরিতে আবার পরীক্ষা দিব, যদি কম্পিট করে যাই, মানে অসুবিধাটা কি? আমি কোনো অসুবিধা দেখি না। আমি মনে করি যে এটা ওপেন হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এটা এত বছরের আমাদের একটা ট্রেডিশন। একটা হলো যে ইফ ইউ ওয়ান্ট টু টিচ এ প্যারট, ক্যাচ হিম ইয়াং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ওই ফিলোসফির ভিত্তিতেই এটা। বাট ইট ইজ ট্রু অ্যাবাউট প্যারট। এটা কি সিভিল সার্ভিসের, সুপ্রিয়র সিভিল সার্ভিসের লোকজনের জন্য কি সত্য? না, মানে একটা জিনিস হলো যে একটা বয়সের পরে মানুষের চিন্তা ভাবনা সুদৃঢ় হয়ে যায়।
আচ্ছা। তার লাইকস ডিসলাইকস। তো এই জন্য যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় 25 ছিল বয়স, 21 থেকে 25। তো আমরা আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেই বের হয়েছি এই চিন্তা করে যে আমরা সিভিল সার্ভিসে পরীক্ষা দেব। পরীক্ষা দিয়েছি। আমি লাইক several of us we were very lucky, আমরা প্রথমবারই চাকরি পেয়ে গেছি। আবার কেউ কেউ আমাদের সঙ্গে অন্য সার্ভিস পেয়ে পরবর্তী বছর গিয়ে আবার সিভিল সার্ভিস, সবাই সিভিল সার্ভিসেই যেতে চাইতো আগের দিনে, গিয়েছেন। তো এখন এটা একটা সুবিধা হলো যে ফ্রেশ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস হলে তাকে মানে ট্রেন করাটা ডেফিনেটলি ইজিয়ার। প্রথম দিকের চাকরি, কাজেই সবাই একটু সতর্ক হয়ে কাজ শেখার চেষ্টা করে। কাজ করার সময় আমাদের প্রসেসটা মানে দীর্ঘ ছিল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে একজন ডিসির সঙ্গে কাজ করতে হতো, বা প্রত্যেক ডিপার্টমেন্টেও যারা অন্যান্য আমি এটা খুবই আপনার যুক্তিটা আমি খুবই বুঝতে পারি যে ইয়াং ফ্রেশ ব্লাড, কিন্তু এটার উল্টাটাও তো আসে। যেমন আমি যেহেতু খুব ইয়াং বয়সে সিভিল সার্ভিসে জয়েন করছিলাম, অল্প দিন পরেই আমার মনে হইলো যে এই চাকরিটা ভালো না। তো আমি কিন্তু আমার যদি আরেকটু বয়সে আমি জয়েন করতাম তাহলে হয়তো এটা ভালো দিকও আমি দেখতে পাইতাম, মানে এটাও তো হইতে পারে আর কি। হতে পারে, তবে তবে জেনারেলি কম কম বয়সেরটাই, যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রেতে যে কোনো বয়সের লোকে যে কোনো চাকরিতে সরকার নিয়োগ করে যেতে পারে। হ্যাঁ, তো এটা তাদের স্পয়েল সিস্টেম, একটা অন্যরকম সিস্টেম। আমাদের এখানে ওই সিস্টেমগুলো নাই। ওইটা হলে বেশ কিছু সমস্যা হতো। আর তাছাড়া আরেকটা হলো যে আমরা এই যে আমরা যেমন একবার হয়েছিল প্রেসিডেন্ট এরশাদের আমলে 450 জন কতজন অফিসার নেওয়া হয়েছিল, তো তাদের বয়সের ভিত্তিতে বেতন দেওয়া হয়েছিল। তো এখন এই বয়সের ভিত্তিতে বেতন দেওয়ার পরে আমি তখন চিটাগাংয়ে কমিশনার ছিলাম। আমার মনে আছে যে চিটাগাংয়ে আমার এক ডিস্ট্রিক্টে আমার অধীনের, আমার তো সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত আমার জুরিসডিকশন ছিল ডিভিশনে। তো আমার এক ডিস্ট্রিক্টে একজন অফিসার এইরকম বয়স্ক, তার বেতন বেশি, তো তিনি তার এডিসি কে বলছিলেন যে আমি তো আপনার চেয়ে সিনিয়র, আপনি আমার চেয়ে কম বেতন পান। খুবই না, আমার মনে হয় যে আপনার যে যুক্তিতে আপনি এটা সুপারিশ করেছিলেন সেই যুক্তি আসলে ঠিকই ছিল, যে নানা ধরনের কারণে এখন সরকার কেন করেছে সেটাও আপনি ঠিকই বলেছেন যে সরকার কেন করেছে এটা সরকারের ব্যাপার। কিন্তু অন্য একটা প্রশ্নে আসতে চাই যে অন্য কোনো সংস্কার কমিশনের বিরুদ্ধে যেটা হয় নাই, আপনারও আপনার কমিশনের বেলা আমরা সেটা দেখেছি, আপনার অপসারণের দাবি করে ডিসেম্বরের শেষ দিকে সভা হয়েছিল প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। সেদিন বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব এবিএম আব্দুল সাত্তার প্রকাশ্যেই বলেছিলেন, স্যার আমি কোট করছি, 2টি বিষ দাঁত অঙ্কুরিত হয়েছে, এ বিষ দাঁত উপড়ে ফেলতে হবে, একটা বিষ দাঁত হলো মুহিত ভাই। সেদিন সাত্তার সাহেব আপনার ব্যক্তিগত পারিবারিক পেশা জীবন সব কিছু নিয়ে আক্রমণ করেছিলেন। এ নিয়ে কী বলবেন? সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার আগে আপনারা প্রশাসন ক্যাডারের নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলেন কিনা? যে সুপারিশ জমা দিয়েছেন সেখানে তো তাদের প্রশাসন ক্যাডারের আপত্তি অগ্রাহ্য করে 50-50 করার প্রস্তাব করেছেন। এরপর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলেছেন এই সুপারিশ উচ্চ আদালতের নিষ্পত্তি হওয়া বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক। আপনার মন্তব্য একটু শুনতে চাইবো একটু বিস্তারিত আকারে, তবু আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু, আমরা দর্শকদের কাছে 2টি প্রশ্ন করেছিলাম, সেই 2টি প্রশ্নের জরিপের ফলাফল একটু বলে যাই, কারণ এটা আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে হবে যে মানে প্রশাসন কি চায়, আপনি কি চাচ্ছেন বা কি সুপারিশ করছেন। আমরা দর্শকদের কাছে এইবার 2টি পোল রেখেছিলাম। একটি পোলে আমরা জানতে চেয়েছিলাম যে ধানমন্ডি 32-এ পরিণতি যেন সচিবালয়ের না হয়, আমলাদেরকে সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এমন হুঁশিয়ারি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 69% দর্শক এই হুঁশিয়ারিকে সঠিক মনে করেছেন, সঠিক মনে করেন নাই শতকরা 31% দর্শক, 47,000 দর্শক ভোট দিয়েছেন। আমরা দ্বিতীয় আরেকটি জরিপের আহ্বান করি। সেটির ক্ষেত্রে একটি প্রশ্ন করেছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম বলেছেন জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের উপরও জুলুম অবধারিত। মব বন্ধে তৌহিদি জনতার প্রতি সতর্কতার এই আহ্বান কাজ হবে কি, কাজ হবে কিনা? শতকরা 61% দর্শক বলেছেন যে হ্যাঁ কাজ হবে, শতকরা 39% বলেছেন যে কাজ হবে না, 21,000 দর্শক ভোট দিয়েছেন। যাই হোক, জনাব আব্দুল মুহিত চৌধুরী, আমরা প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা আপনার যে কমিশনের যে সংস্কারের সুপারিশ সেগুলি পছন্দ করেন নাই, অনেক ক্ষেত্রে আপনাকে
ব্যক্তিগত আক্রমণেরও সম্মুখীন হতে হয়েছে। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? প্রশাসন ক্যাডারদের কথা আপনি শুনেছিলেন কিনা? অবশ্যই শুনেছি, পত্র পত্রিকায় দেখেছি, ভিডিও রেকর্ড চালু হয়েছিল, আমি দেখেছি, শুনেছি। তো এখন যিনি বলেছেন মুহিত ভাই, তিনি আমার সামনে আমাকে কোনোদিন মুহিত ভাই বলার মতো সাহস তার থাকার কথা নয়। তো এখন মবের মধ্যে মানুষ নানান কথা বলে। তো এইটা আমি ওইভাবেই দেখেছি যে মব মবের মধ্যে উনি ছিলেন, উনি এটা বলেছেন, কারণ উনি সুস্থ মস্তিষ্কে মুহিত ভাই বলে আমাকে সম্বোধন করার কোনো কারণ আমি মনে করি না সার্ভিসের একজন জুনিয়র কলিগ হিসেবে। এটা আমি এইটুকুই বলতে চাই। আর তাছাড়া এই ঘটনা যেদিন হয়েছে তারপরেই অনেক নেতৃবৃন্দ আমার কাছে ব্যক্তিগতভাবে এসে ক্ষমা প্রার্থনা করেছেন। তারা বলেছেন এটা তারা এই ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না, আকস্মিকভাবে এটা হয়েছে। আমি তাদেরকে বিশ্বাস করি। অনেকে অনেকে আমার সঙ্গে চাকরি করেছেন সরাসরিও, তারা, আমি চিনি তাদেরকে। তো আমি জানি যে তারা এই ধরনের একটা কিছু করবেন না। আর দ্বিতীয় কথা যেটা, যে কমিশনের দায়িত্ব আমরা পেয়েছি, আমরা কোনো সার্ভিসের দেখভাল করার জন্য কমিশন গঠিত হয়নি। আমাদের দায়িত্ব হলো দেশের সার্বিক পরিস্থিতিতে কি করা দরকার। তো সেই পরিস্থিতির আলোকে আমরা এটা বলেছি। কারণ আপনার যেভাবে 200-300 করে লোক রিক্রুট করা হয়েছে এক এক বছর, এটা তো আপনার প্রয়োজনের অতিরিক্ত বলে আমি মনে করি। তো সেই জন্য আমরা এটা বলেছি। আর কোর্টের যে রেফারেন্স আসছে সেটা সত্য কথা। এরকমের একটা অনেক বছর আগে অ্যাসোসিয়েশনের একটা ইয়ের পরিপ্রেক্ষিতে কোর্টের একটা রুলিং দেওয়া ছিল যে এটা এই বয়স এইভাবে মানে 75-25 থাকবে। কিন্তু এটার পরবর্তীকালে এটা আমরা আমাদের রিপোর্টেও লিখেছি যে আমরা যে সুপারিশ করেছি এটা সরকার যেন এই যে আগের যে সুপ্রিম কোর্টের একটা রায়ের বক্তব্য আছে সেইটার আলোকে পরীক্ষা করে দেখেন, আইনগত দিকটা পরীক্ষা করে দেখে, তারপরে আমাদের এটা বাস্তবায়নের কথা চিন্তা করতে পারেন। আর দ্বিতীয় আরেকটা কথা হলো যে এইটা আমরা যদি দেখি তাইলে এই যে মানে ছাত্র জনতার আন্দোলন, এইটার কিন্তু উদ্ভব হলো কোটা বাতিলের থেকে। তো এইটা তো আবার সুপ্রিম কোর্ট অনুমোদন করেছেন, তাই না, যে কোটা থাকবে না। তো এখন আগের রায়টাই বহাল থাকবে না পরের রায়টা বহাল থাকবে, এটা তো আইনগত একটা বিষয় আছে। তো সেটা সরকার পরীক্ষা করে দেখবেন, দরকার হলে সুপ্রিম কোর্টের মতামত নেবেন, নিয়ে যদি মনে করেন বাস্তবসম্মত তাইলে করবেন। তবে আমি আমার কমিশনে, আমাদের কমিশনে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশনে আমরা সবাই একমত হয়েছি যে এই কোটাটা কমানো দরকার। কারণ এটা না করলে এটা প্রয়োজনের অতিরিক্ত লোক রিক্রুট করা হয়, এই পরিমাণ লোকের দরকার নাই। আর তাছাড়া এটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা সব ক্যাডারের জন্য আমাদের সুপারিশে, আপনারা যদি সুপারিশ তো এখন অনলাইন আছে, আপনারা দেখতে পারবেন যে আমরা সেইখানে প্রত্যেক ক্যাডারের জন্য পদোন্নতির ব্যবস্থা রেখেছি, যাতে করে নিজের লাইনেও পদোন্নতি পায়। আর 50% বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন তো ডেপুটি সেক্রেটারি পদে আসতেই পারবেন। তো কাজেই এটা আমি খালি না, আমাদের কমিশনের আমরা সবাই একমত হয়ে এটা করেছি। কাজেই এখন আমরা যারা সবাই যারা ছিলাম কমিশনে, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনেরই আমরা বেশিরভাগ ছিলাম। ডাক্তার ছিলেন, প্রকৌশলী ছিলেন, আপনার অন্য ক্যাডারের কাস্টমস ক্যাডারের অফিসার ছিলেন, অডিট এন্ড অ্যাকাউন্টস ক্যাডারের অফিসার ছিলেন। তো এরা সবাই মিলেই আমরা এই সিদ্ধান্ততে এসেছি। কাজেই আমি মনে করি যে এটা আমরা যদি আমাদের এটা কেউ যদি বলে যে ওনার বয়স বেশি হয়ে গেছে, আমার বয়স এখন 82 বছর, কেউ যদি বলে ওনার বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে, তাইলে আলাদা কথা। কিন্তু কিন্তু আমার মনে হয় না যে এই কথা বলবেন কেউ। আমরা সবাই মানে সজ্ঞানে চিন্তা ভাবনা করেই এইটাতে এসেছি। এবং আমি মনে করি যে এটা আমাদের মধ্যে দুই একজন আলোচনা এসেছিল এটা শেষের দিকে, যে এই পরিস্থিতিতে এটা আমরা চেঞ্জ করব কিনা, কিন্তু আমরা সবাই একমত হয়েছি যে না, চেঞ্জ করব না, আমরা এটাই সঠিক আছে।
আমরা আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি সুপ্রিম কোর্টের রায়টা পড়তেছিলাম যে 2006 সাল থেকে 10 বছর চলার পরে 2016 সালে এই রায় দেওয়া হয়েছে অ্যাপিলেট ডিভিশন। আমরা দেখতেছিলাম যে প্রধান বিচারপতি সহ আরও 4-5জনও রায়ের মধ্যে বিভিন্ন মন্তব্য লিখেছেন। আমি যেটা বলতে চাই যে এই যে আহ, উনারা যেটা চিন্তা করছেন যে মানে স্যার আপনিও অ্যাডমিন ক্যাডারে ছিলেন, মানে অ্যাডমিনের সার্ভিসটাই তো আসলে সেক্রেটারি হওয়ার জন্য বা সেক্রেটারিয়াল পোস্টগুলি পাওয়ার জন্য পরে, সেইটা কেন পরীক্ষা দিতে হবে, সেইটা কেন আসলে অর্ধেক থাকবে বাকি অর্ধেক সবার জন্য থাকবে, এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি কোন যুক্তিটা আপনারা কমিশনে দেখেছিলেন যে কেন এটা কমাতে হবে, 75 থেকে 50 করতে হবে? না, যুক্তিটা একটা হলো যে এইটা যে সময়ে যে পরিপ্রেক্ষিতে করা হয়েছিল, তখন তো এত লোক রিক্রুট করা হতো না। যেমন ওখানে ছিল, আমি পাকিস্তান আমলের কথাই যদি বলি, সেই সময়ে সিএসপি, অল পোস্ট ওয়্যার বোর্ন ইন দি ক্যাডার অফ দি সিএসপি। সব চাকরি, যত চাকরি ছিল সচিবালয়ে, ফিল্ডে, সবগুলোই সিএসপি ক্যাডারের ছিল। এবং দুই ধরনের হতো, একটা প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস থেকে প্রমোশন হইতো, কেউ কেউ এডিসি হইতেন, ডিসি হইতেন, কমিশনারও হয়েছেন, এই সমস্ত পর্যায়ে গেছেন। আর আরেকটা হলো যে পলিসি পুল বলে একটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, সেইখানে যেমন অন্যান্য ক্যাডার, ইকোনমিক ক্যাডার গুলো থেকে অনেকে যেতে পারতেন, এবং ওয়ান্স দে জয়েন দি ক্যাডার দে ওয়ার ট্রিটেড অ্যাজ অফিসার্স অফ দি সিভিল সার্ভিস, সেম ইয়েতে চলে আসতেন। এইরকম আমাদের এখানে অনেক ছিলেন। নুরুল হোসেন খান সাহেব বলে একজন ইনকাম ট্যাক্সে ছিলেন, এরকম আরো কয়েকজন, আমি ওফেন নাম মনে হচ্ছে না। তো ওনারা ওই ইকোনমিক ক্যাডার থেকে, ইনকাম ট্যাক্স থেকে, কাস্টমস থেকে, অডিট এন্ড অ্যাকাউন্টস থেকে তারা এই সমস্ত জায়গায় এসেছিলেন। তো এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আমাদের কমিশনে আমরা যেটা ফিল করেছি সেটা হলো যে এই যে পরিমাণ রিক্রুটমেন্ট বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে হয়েছে, এটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয়েছে। এত লোকের দরকার নেই। যে কারণে এখন সচিবালয়ে আপনার এটা অনেকে ঠাট্টা করে বলে যে সচিবালয়ে ডেপুটি সেক্রেটারির চেয়ে অতিরিক্ত সচিবের সংখ্যা এক এক মিনিস্ট্রিতে বেশি। তাদের কাজ নাই, ওই ইন সিটু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি হয়ে একই রুমে বসছেন, উনি একই কাজ করছেন। তো তার মানে হলো এটা এই 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 পদগুলো অপ্রয়োজনীয়, এইভাবে করার প্রয়োজন ছিল না। আমি জানি না, আমি তো আর এই সময় নাই, আমার সময় এরকম ছিল না। আমি যতদিন চাকরি দিয়েছিলাম, আমি তো 2000-এ রিটায়ার করেছি, তখনও এইরকম কিছু হয় নাই। কাজে এই যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, মন্ত্রণালয় খোলা হয়েছে, অফিস খোলা হয়েছে, এবং অফিসারদেরকে আপনার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারদেরকে অনেক বেশি সংখ্যক পদে পাঠানো হয়েছে, ডেপুটেশনেও, যেগুলোতে আগে কোনোদিন এরকম করা হয়নি। এর ফলেও কিন্তু বিভিন্ন ক্যাডারের মধ্যে অনেক ক্ষোভ আছে। তো আমরা এই সমস্ত জিনিস বিবেচনা করেই আমাদের এই সুপারিশ করেছি। আপনাদের এইটা ঠিক যে আপনাদের সুপারিশে জনপ্রশাসন ক্যাডার সন্তুষ্ট না, অন্যদিকে আবার আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ থেকে আপত্তি তোলা হয়েছে। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে 50% প্রশাসন ক্যাডার থেকে, বাকি 50 অন্য ক্যাডার থেকে নেওয়ার বিষয়টি তুলে ধরে সংবাদ সম্মেলনে আপনাদের প্রতি এই যে পরিষদের সমন্বয়ক মফিজুর রহমান প্রশ্ন করেছেন কেন সেটা মেধার ভিত্তিতে হবে না, যদি তারা মেধাবী হয় তাহলে পরীক্ষা দিতে সমস্যা কোথায়। এটা আসলে মানে আবার 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 এইটাও বলা হয়েছে যে দুনিয়া চলতেছে ম্যানেজমেন্ট সিস্টেমে আর বাংলাদেশ চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে। আপনি কি মনে করেন যে আসলে সরকারি চাকরি পিএসসির মতো এরকম একটা জায়গা থেকে পরীক্ষা দিয়ে, যেটা আসলে আমি কিছুদিন এই চাকরি করছি বলে আমার বন্ধুরা বা আমার বিশেষ করে আমার যারা জুনিয়র আছেন তারা আমাকে বারবার বলতেছেন যে স্যার আমরা আর কতবার পরীক্ষা দিব, এবং পরীক্ষা দেওয়ার জন্য আমরা ছুটি কোত্থেকে পাবো, আমরা মাঠে কাজ করি, দিনের মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা আমাদের কাজ করতে হয়, আমরা এই পরীক্ষাটার মধ্যে আমরা বসবো কিভাবে? আমাদের মানে এইটা কি একটু ভাবছেন কিনা স্যার আপনারা যখন সুপারিশ করছেন যে ওরা আসলে পরীক্ষার ব্যাপারে আমি বলি, প্রথম একটা কমিটি হয়েছিল যখন মাহবুবুজ্জামান সাহেব ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। আমি সেই সময় নিপা বলে একটা প্রতিষ্ঠান ছিল, তাদের ডাইরেক্টর ছিলাম। তো আমি ওই কমিটির সদস্য সচিব ছিলাম। ওই সময় প্রথমেই করা হয়েছিল যে সিনিয়র স্কিল পেতে গেলে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা দিয়ে এই পরীক্ষাটা পাবলিক সার্ভিস কমিশন নেবে, এই পরীক্ষায় পাস না করলে সিনিয়র স্কিল প্রমোশনই পাবে না।
তো এটা তো তখন হয়েছিল, তখন তো কেউ আপত্তি করে নাই। হুম। গভর্নমেন্ট গভর্নমেন্ট কি প্রক্রিয়ায় নেবে এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। এটা তো আমার কথা তো কাজ হবে না, আমি কি পছন্দ করি সেটা তো কথা না। আর দ্বিতীয় কথা হলো যে এই যে আমরা পরীক্ষা দেব, আমাদের যারা পরীক্ষা দেবে ডেপুটি সেক্রেটারি হওয়ার জন্য, তারা কি সবাই মাঠে কাজ করে? তারা তো বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে, কর্পোরেশন থেকে শুরু করে যারা যারা মাঠে কাজ করে মানে উপসচিব হওয়ার জন্য তো বেশিরভাগ মাঠেই থাকে। স্যার, আমাদের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে ইভেন 2000 সালে যখন আমি চাকরিতে জয়েন করছি, এই অল্প কিছুদিন চাকরির মধ্যে আমাকে তো মানে আমার তো কোনো ছুটি ছিল না, মানে 100 দিনই কাজ করো, এইটা করো সেটা করো, 100টা জিনিস করতে থাকো। ওদেরও তো তাই করতে না হয়। না 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 না, এটা এই পরীক্ষা দেওয়ার সঙ্গে ছুটির কোনো সম্পর্ক নেই। পরীক্ষা যখনই দিতে হবে, সেই পরীক্ষার সময় এটা সরকারি কাজ, হ্যাঁ। এটাতে সে আসবে, তার ওকে। টিএডিএ পাবে, এসে পরীক্ষা দেবে। কাজে এটা এটা একটা অজুহাত যে আমি ছুটি পাবো না, ছুটি পাওয়ার তো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কথা হলো যে পড়তে আমরা যে পড়তে লাগবে না একটু? না, পড়তে লাগবে না তো, এটা তো কি ক্লাস এসএসসি এইচএসসি এর পরীক্ষা নাকি যে এটা আচ্ছা। পড়তে হবে? এটা এটা দৈনন্দিন চালচলনে, প্রশাসনে থেকে ওকে। বরং তারা আরো বেশি জানার কথা। ওকে। যারা 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 অন্য ক্যাডারের, তারা বরং একটা লাইনের মধ্যে কাজ করে। আর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের যারা, তারা বিভিন্ন ধরনের জিনিস মোকাবিলা করতেছে, বিভিন্ন ধরনের জিনিস হ্যান্ডেল করতেছে, তাদের তো জ্ঞান অনেক বেশি। আর আরেকটা কথা হলো যে প্রথম পরীক্ষায় যারা উপরের দিকে থাকে তারা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে আছে। হুম। তো তাই যদি হয়, তারা যদি সত্যিকার হুম। মেধার ভিত্তিতে এসে থাকে, হুম। তাইলে সে নিচের কাউকে তো ভয় পাওয়ার কারণ নাই, কারণ সে তো তার মেধা প্রতিষ্ঠিত, যে সে ইউনিভার্সিটিতে ভালো করেছে, বিসিএস পরীক্ষায় ভালো করেছে, তো তার 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 ভয় পাওয়ার তো কোনো কারণই আচ্ছা। নেই। আমি এটা এটা একেবারেই অযৌক্তিক একটা বিষয় বলে মনে করি। আম, আপনার যে সুপারিশ বা আপনার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের মধ্যে একটা বড় ব্যাপার ছিল 4টি প্রদেশে ভাগ করার কথা। এইটা কি এই সুপারিশটা করার সময় কি আপনারা সেটার অর্থনৈতিক বা ফিনান্সিয়াল দিকটা দেখেছেন কিনা, যেতে আসলে কত টাকা ব্যয় হতে পারে, কত ইনফ্রাস্ট্রাকচার রাখতে পারে, নাকি এটা সরকারের বিবেচনার উপরেই? না, এটা অত তো আমরা ফাইন্যান্সিয়াল, এটা তো মানে হবে, আহ, আমরা আমাদের এখানে রিকমেন্ডেশন দেওয়ার বিষয়টার মেইন কারণ ছিল যে আমাদের একটা ছোট দেশ, এই ইউনিটারি স্টেটে সমস্ত ক্ষমতা কক্ষীভূত করাটা খুব সহজ। তো এইটা প্রভিন্স হইলে 4টা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থাকবে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকবে, প্রভিন্সিয়াল চিফ মিনিস্টার থাকবে, ইন্ডিয়াতে আছে, নেপালে আছে, পাকিস্তানে আছে। তো ওই সমস্ত দেশে থাকা এটা যে লোকাল লেভেলে মানুষের, এখন তো মানুষ বেড়েছে, মানুষের প্রয়োজন মেটানোর জন্য যত কাছে সরকারকে নেওয়া যায়, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানুষের কাছে নেওয়া সম্ভব না। ওকে। কাজেই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সেন্টারে থাকে, তারা এবং লোকাল গভর্নমেন্ট যদি থাকে, তাইলে দুটো জিনিস হবে। একটা হলো মানুষের কাছে সেবাগুলো পৌঁছে দেওয়া যাবে। দ্বিতীয় কথা হলো যে মানুষ লোকাল লেভেলে ইনভলভ হবে, কাজ শিখবে। তাইলে সেন্ট্রাল গভর্নমেন্টও ভবিষ্যতে যারা আসবেন তারা কাজ শিখে আসবেন। আর সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভিন্সিয়াল গভর্নমেন্টে ইন্টারফেয়ার করতে পারবে না, কারণ অনেক জিনিস ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। ওকে। যেমন আমাদের বিচার বিভাগ সম্পর্কিত যে কমিশন, তারা কিন্তু বলেছেন যে প্রত্যেক ডিভিশনাল হেডকোয়ার্টারে সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটা ডিভিশন করা উচিত। তো এটা আর করতে হবে না, 4টা ডিভিশনে তখন হাইকোর্ট গুলো হয়ে যাবে, তো বিচার ব্যবস্থা মানুষের কাছে তো যাবে। এখন এরশাদ সাহেব যখন এটা করছিলেন, তখন সব আইনজীবীরা গিয়ে মিছিল করে গিয়ে সেটা বন্ধ করছিলেন কেন? কে? এরশাদ সাহেব তো হাইকোর্টের একটা বেঞ্চ প্রত্যেকটা বিভাগে, অনেকগুলি বিভাগে বসানোর প্রস্তাব করছিলেন, হ্যাঁ, বসাইছিলেন, হ্যাঁ, কিন্তু তখন তো আইনজীবীরা মিছিল করে গিয়ে এটা আবার। হ্যাঁ, এটার কারণ হলো যে ঢাকা বেস আইনজীবীরা, তারা ওই যে চিটাগং, রাজশাহী, এই সমস্ত জায়গায় গিয়ে যাওয়া ঝামেলা হতো, তারা যেতে পারতেন না, গেলে সময় নষ্ট হইতো। তো কাজেই ব্যবসায়িক কারণে তারা আপত্তি করেছেন। আর বিচারক যারা ছিলেন, আমি জানি না, বাট আমার একটা ধারণা যে বিচারকরাও এই ঢাকার বাইরে, ওনারা ওনারা যে ছিলেন, আমি চিটাগং কমিশনার ছিলাম, জি। যারা ছিলেন তারা তারা ঢাকার থেকে চিটাগংয়ে যেতেন ফ্লাইটে, হ্যাঁ। গিয়ে 4 দিন থেকে আবার চলে আসতেন। তো এখন এই যে এটা পরিবার ঢাকায়, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রভিন্স হয়ে গেলে কিন্তু এইটার হবে না। প্রভিন্স হয়ে গেলে যারা থাকবেন ওখানে ওই প্রভিন্সে চাকরি করবেন, এলিভেটেড হলে সুপ্রিম কোর্টে আসবেন, যখন তখন আসবেন।
ওকে, আমরা আরো কিছু প্রশ্ন জমা হয়ে গেছে যে আমরা অনেকদিন ধরে জেনে আসছি যে বাংলাদেশের অন্যতম সুরক্ষিত প্রবেশাধিকার সংরক্ষিত একটি স্থান হচ্ছে সচিবালয়, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখেছি দাবি দেওয়ার নামে একাধিকবার বহিরাগতরা ঢুকে পড়েছিল সচিবালয়। সবশেষ গত 25 ডিসেম্বর দিবাগত রাতে, গভীর রাতে সচিবালয়ের 7 তলায় সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। প্রথমে নাশকতা সন্দেহ করা হলো, পরে দেখা গেল যে এটা একটা বৈদ্যুতিক দুর্ঘটনা, তদন্ত প্রতিবেদন এরকম বলা হলো। এই সচিবালয়ের নিরাপত্তার বিষয়ে আপনারা কোনো সুপারিশ করেছেন? না, আমরা আমরা এইভাবে কোনো স্পেসিফিক মানে গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টের নিরাপত্তার কথা বলি নাই। তবে সচিবালয়ে যেদিন আগুন লেগেছিল, ওই পরের দিন সকালেই আমি বলেছি এটা বৈদ্যুতিক বিভ্রাট থেকে হয়েছে। কারণ সচিবালয়ে আগুন লাগানোর জন্য কেউ 7 তলায় উঠে আগুন লাগায় তারপরে দৌড়ে নামবে না। এটা এটা একটা সাধারণ, আমার কাছে মনে হয়েছে যে কাজে এটা কোনো ইচ্ছাকৃতভাবে কেউ করেনি। আর তাছাড়া যেটা আরেকটা জিনিস আমি পরে শুনেছি যে সচিবালয়ের এই বিল্ডিং এর প্রত্যেক ফ্লোরের ওই সিঁড়ির মধ্যেই ছোটখাটো ক্যান্টিন চলতো। ওরা ওখানে কিছু এমপ্লয়িজরা ওইটা ব্যবসা বাণিজ্য করতো। কাজে এইটার এর আগে না লাগাটাই আমার মনে হয় অস্বাভাবিক। আচ্ছা, আপনারা সুপারিশমালা তৈরি করার জন্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেদিন সাংবাদিক সমাজের প্রতি আপনার বক্তব্য, ছাত্র প্রতিনিধির বক্তব্যে সাংবাদিকেরা কিছুটা আপত্তিও তুলেছিলেন। কারণ মত বিনিময় এক পর্যায়ে ছাত্র প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 4র্থ বর্ষের ছাত্রী মেহেদী হাসান বলেন, আমি কোট করছি তাকে, এই কমিশনের সদস্য হিসাবে আমি 1-1.5 মাস ধরে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কথা শুনেছি, জনগণের কথা শুনেছি। এতে আমার একটি উপলব্ধি এসেছে যে জীবনে আর যাই করি বিসিএস দেব না। একজন উপসচিব, যুগ্ম সচিব, ডিসি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যে আচরণটা করে, তাদের যে আমরা পাবলিক সার্ভেন্ট বলি, তারা আসলে পাবলিক সার্ভেন্ট নয়, তারা হচ্ছেন তাদের সিনিয়রদের সার্ভেন্ট। কাজের চেয়ে ঊর্ধ্বতনের প্রতি যে এইভাবে আনুগত্য দেখাতে হয়, এর বাইরেও সরকারের মতাদর্শ প্রমাণ করতে তাদের অনেক বেশি এফোর্ট দিতে হয়। এক্ষেত্রে পরিবর্তন নিয়ে আপনারা কি ভেবেছেন? আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, স্যার, আপনারা যারা সিএসপি ছিলেন তাদের যে আমরা তাদেরকে জানি যে তারা খুব দাপুটে অফিসার ছিলেন। আমাকে একজন সিএসপি অফিসার নিজে বলেছেন, সেক্রেটারি ছিলাম আমার সামনে কোনোদিন জয়েন্ট সেক্রেটারিও বসতে পারেনি। তো স্যার, এই যে একটা অবস্থা, এই যে এই যে সিনিয়রদের সার্ভেন্ট হওয়াটা, এইটা আপনি আসলে কিভাবে দেখছেন, বা সুপারিশে এটা কি পরিবর্তনের কথা বলেছেন? এটার একটা লেজ প্রশ্নও আছে স্যার। 1 থেকে 10 পর্যন্ত যাদেরকে আমরা অফিসার বলতেছি গ্রেড, তাদের বেতন আর 11 থেকে 20-এর যাদের বেতন, তাদের মধ্যে এত বেশি বৈষম্য কেন, বা বৈষম্য বেশি বলে মনে হয় কিনা আপনার? প্রথম কথা হলো, বেতনের বিষয়টা আমাদের আওতার মধ্যে ছিল না। এটা আলাদা পে কমিশনের বিষয়। সবসময় বেতন পে কমিশনের মাধ্যমে নির্ধারিত হয়। কাজে এইটার ব্যাপারে আমি বলতে পারবো না। তবে আপনি যেটা বললেন, আপনি একটা মানে আমার সঙ্গে যারা চাকরি করেছেন তাদের সঙ্গে কথা বলে, আপনি যত 200-300 লোকের সঙ্গে কথা বলেন, আপনি খুঁজে বের করে, যদি তারা বলে যে আমার সামনে চেয়ারে বসতো না, তাইলে আমি বলবো যে আমি তাইলে সারা জীবন ভুল কাজ করেছি। কারণ জনাব আব্দুল মুহিত চৌধুরী, আমাকে একজন সিএসপি অফিসার গর্ব নিয়ে বলছেন যে আমরা সচিব ছিলাম এমন সচিব যে আমাদের সামনে যুগ্ম সচিবরা পর্যন্ত কোনোদিন বসার সাহস করে নাই। না, এটা সত্য না। আমি জানি, শুধু আমি না, আমাদের মানে 60s এর আমরা যারা সিভিল সার্ভেন্ট, আমি তো ডেফিনেটলি, আমার চেয়ারে, রুমের মধ্যে চেয়ারে, আমি যখন ডিসি ছিলাম তখনও লোক আসতো, দর্শনার্থী আসতো, তা আমি সবাইকে বসতে দিতাম। আমি দরজা খুলে সবাই এসে ঢুকে বসতো, আর যারা দাঁড়িয়ে থাকতেন তাদের কথা আগে শুনতাম, তারপরে বসা যারা, কিন্তু আমার সামনের চেয়ারে এসে যিনি বসে গেছেন তারটা সব শেষে শুনতাম। কারণ এটা আমার একটা স্ট্র্যাটেজি ছিল, আমি এইভাবে করতাম, এবং আপনি এটা ভেরিফাই করে দেখতে পারেন, দিস ইজ দ্য ট্রুথ। এবং আমি এই জিনিসটা অনুভব করেছি অনেক জায়গায়, যে আপনার ওই চেয়ারে বসতে চায় না লোকে, অনেক লোক আসে দাঁড়িয়ে থেকে। আমি বলি যে দেখেন, এই সরকারি চেয়ারটা দিছে আপনার বসার জন্য, আপনি কে এটা ইম্পর্টেন্ট না, আপনি একজন নাগরিক এবং এই চেয়ারে বসার অধিকার আপনার আছে, আপনি বসতেই হবে। এটা একটা। দ্বিতীয় আরেকটা বলি, আমার চাকরি জীবনে আমি দেখেছি যে আমি যখন এসডিও ছিলাম, ডিসি ছিলাম, কমিশনার ছিলাম, তো কোনো অফিসে ইন্সপেকশনে গেলে ওই অফিসের যিনি প্রধান, তার চেয়ারটা ছেড়ে দিয়ে উনি পাশের একটা চেয়ারে গিয়ে বসতেন। তা আমি বলতাম যে এই চেয়ারটা হলো তোমার, যেমন আমি ডিসি ছিলাম, আমি বললাম এই চেয়ারটা তোমার এসডিওর চেয়ার, আমি তো এখানে এসডিও না,
আমি ডিসি, যেখানেই বসি ওখানেই ডিসি। তুমি তোমার তুমি তোমার চেয়ারে বসতে হবে। তো স্যার, না স্যার আপনি বলেন, আমার পাশে চেয়ার। আমি বললাম তাহলে তুমি আমার কথা অবাধ্য হচ্ছ। ইউ মাস্ট গো এন্ড সিট অন ইউর চেয়ার। ইউ উইল কন্টিনিউ টু বি মাই এসডিও, আই উইল বি ইউর ডিসি, নো চেঞ্জ। তো আমি 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 এটা খুব গর্বের সঙ্গে বলতে পারি, আমি প্রত্যেক জায়গায় এটা করেছি, এভরিওয়্যার, ইন এভরি অফিস আই ওয়ার্ক, আই হ্যাভ ডান দিস, এবং কেউ এটা বলতে পারবে না যে আমি বানিয়ে বলেছি। একটা জিনিস, এটা আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে গত ২০-২২ বছরের সচিবালয়ের আহ, গুরুত্ব কমেছে, বেড়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গুরুত্ব। মানে সকল ফাইল প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হতো, প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত দেন, বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইভেন ডিরেক্টর লেভেলের অফিসাররা সচিবদের থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছিলেন অনেক সময়। মানে এইটা কি এই সুপারিশে অ্যাড্রেস করা হয়েছে যে কোনোভাবেই যাতে চিফ এক্সিকিউটিভের অফিস আসলে মানে যার কাজ যেটা সেটা না করে? না, এটা 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 আমাদের আওতার মধ্যে নয়। তবে আমরা ওই যে প্রভিন্সিয়াল সিস্টেমের কথা বলেছি যে কারণে, সেটা হলো যে ডিসেন্ট্রালাইজ হয়ে গেলে এমনিতেই অনেক সেন্ট্রালের এখন যে একক ক্ষমতা, এটা তো আর থাকবে না যদি প্রভিন্স করা হয়। এই জন্য আমরা খুব মানে মনে প্রাণে বিশ্বাস করি যে প্রভিন্স করাটা খুব দরকার। আরেকটা জিনিস হলো যে আপনার এই যে লোক, এই একটা কালচার, এটা খুবই খারাপ। আমরা চাকরি করেছি, কোনোদিন এইভাবে আমরা যাই নাই, কোথাও যাই নাই। কিন্তু এখন এই যে আপনার নিচের একজন, আমার অফিসের একজন আমার অধীনস্থ একজন কর্মকর্তা যদি প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করে কিংবা মন্ত্রীর সঙ্গে তার বোঝা যায় যে সে খুব লাইন তার, তো তাইলে তো এই এই মন্ত্রণালয়ে তার কাজ করা উচিত না। আমি আমি সচিব হলে আমার সঙ্গে এরকম কোনো লোক থাকলে আমি ওই দিনই তার বদলি করার ব্যবস্থা করতাম। জনাব আব্দুল মুহিত চৌধুরী, সিএসপিদের সম্পর্কে আরেকটা কথা, বা আমাদের সাবেক মানে যারা বড় সরকারি কর্মকর্তা ছিলেন যে তাদের আরেকটা কথা, বা সচিবদের সম্পর্কে একটা কথা খুব বেশি চলে, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারের যারা প্রধান হন, সরকারের কাছাকাছি যান, তাদের সম্পর্কে যে তারা মানে ঢাকার গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় জায়গায় নিজেরা নিজেদের প্লট বরাদ্দ দেন। গুলশানে হোক, বনানীতে হোক, ধানমন্ডিতে হোক, ওয়ারিতে হোক, যে সময় যেটা আর কি, যেটা ভালো সেটা তারা বরাদ্দ দেন। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন যে এটা আসলে মানে মানে সচিবদের পাওয়াই উচিত, মানে নাকি? আমি আমি প্রথম কথা হলো, পাওয়া উচিত তো আমি বলবোই না, পাওয়া উচিত তো আমি বলবোই না, বরং আমি বলবো যে এই পরিমাণ এই প্লট পাওয়ার জন্য যে পয়সা, সচিবের চাকরি করে এই পয়সা দিয়ে করার কথা না। দ্বিতীয় কথা হলো, আমার নিজের কোনো প্লট নাই। আমি ঢাকা ডিসি হিসাবে 2.5 বছর তখনকার ডিআইটির মেম্বার ছিলাম, ট্রাস্টি ছিলাম। ডিসি ঢাকা was one of the 3 trustees named in the law. ডিসি ঢাকা, মেয়র তো ছিল না, প্রথম ছিল সিটির চেয়ারম্যান আর ওয়াসার চেয়ারম্যান। এই তিনজন আমরা এক্স অফিসিও মেম্বার্স অফ দি ডিআইটি ট্রাস্টি বোর্ড। এবং আমার সময় গুলশানে প্লট অ্যালটমেন্ট হয়েছে, আমি তো দরখাস্তই দিতে পারি নাই, কারণ আমার ওইরকম পয়সা ছিল না। আর থাকলেও আমি মানে দরখাস্ত পয়সা দিতে পারলাম। গুলশানে যে এত সচিবদের প্লট দেখি, বাড়ি দেখি, তাহলে এরা কারা? এটা তো আমি বলতে পারবো না তারা কিভাবে করেছেন, কারণ আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, বাট আনফরচুনেটলি আমি অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টে কোনো সময় চাকরি করি নাই। যদিও অ্যান্টি করাপশনের একটা মোকদ্দমা আমাকে প্রধান আসামি করা হয়েছিল। আচ্ছা, অ্যান্টি করাপশনের মোকদ্দমা আপনাকে, আমি এইটা প্রসঙ্গে এবার একটু আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি জানেন যে আগে সরকারের সময় উনি বলছেন যে উনি বঞ্চনা শিকার একজন কর্মকর্তা, সাবেক অতিরিক্ত সচিব যারা মাহবুবুর কবির মিলন, তিনি ফেসবুকে আপনাকে কিছু প্রশ্ন করেছেন, সেগুলি আপনার কাছে একটু তুলে ধরছি তার ভাষায়। আমি কোট করছি, স্যার, দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করা পদ্ধতি কি হবে, সে বিষয়ে কি সুপারিশ করা হয়েছে কিনা প্রস্তাবে? এদের সঠিকভাবে চিহ্নিত করা ও পদোন্নতি বন্ধের কি সুপারিশ রাখা হয়েছে? দলান্ধ এবং দলের হয়ে ক্ষমতার অপব্যবহার রোধ এবং তাদের শাস্তির কি সুপারিশ রাখা হয়েছে? এদের চিহ্নিত করার ব্যবস্থাও কি রাখা হয়েছে? সৎ, ডেডিকেটেড, কমিটেড, কাজকে ওন করা, ইনফরমেটিভ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে 5 টাকা ঘুষ খায় এমন কর্মকর্তাও দেশে আছে। মেধাবী হলে যে সৎ হবে সেই নিশ্চয়তা তো দেয়া যায় না। আপনার দৃষ্টি আকর্ষণ করছেন, আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন কিনা? যে না না, অবশ্যই বলবো। সেটা হলো যে এই জিনিসগুলো তো এই যে আমাদের কমিশন 3 মাসের সময়, তারপরেও
আমরা কিছু দরখাস্ত দিয়ে সময় বাড়িয়েছি। হুম, আমরা যতটুকু করতে পেরেছি এর বেশি করা এই সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। কাজে এটা আমাকে জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো না, কারণ যে জিনিসটা আমরা পরীক্ষাও করি নাই। তবে এইটা আমি আমি একমত যে মেধাবী হলেই যে সৎ হবে এরকম কোনো কথা নাই। হুম, হুম, সততার ভিত্তি হতে হবে মানুষের হুম, ঈমান। হুম, হুম, সে সে যদি বিশ্বাস করে তাকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে, তাকে মরতেই হবে একদিন, হুম, এই বিশ্বাস হলেই মাত্র শুধু সে ভয় পাবে দুর্নীতি করতে। হুম, আর না হইলে সে দুর্নীতি করতে ভয় পাবে না, হুম, কারণ সে তখন চাবে রাতারাতি বড় লোক হওয়ার মানে দুর্নীতি না করেও অবস্থার উন্নতি করার সম্ভাবনার সুযোগ আছে। সেটা হয় যেমন কেউ 5 বছরের জন্য ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি নিয়ে চলে গেলেন, হুম, সেটার জন্য একটু তদবির করতে হয় স্বাভাবিকভাবেই। হুম, তো আমি অবশ্য 9 মাসের জন্য একবার আমেরিকায় গিয়েছিলাম ফুলব্রাইট প্রোগ্রামে, নন ডিগ্রি প্রোগ্রামে। তো কিন্তু আমি এরপরে চলে আসছি, কারণ এটা ফাইন্যান্সিয়ালি ইট ওয়াজ নেভার ভায়াবল ফর মি। আর ওকে, আমি আরেকটা জিনিস দেখলাম যে আমাকে আমার ইউনিভার্সিটি প্রফেসর কয়েক দফা, আমার যে ইয়ে ছিল, গাইড ছিল, হুম, সে আমাকে বুঝিয়েছে যে তুমি থাকো, আমরা তোমাকে অ্যাসিস্ট্যান্টশিপ দেবো, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, হুম, তাতে তোমার বেতন টিউশন লাগবে না, তুমি তোমার আচ্ছা, মাস্টার্স ডিগ্রিটা করে যাও। তা আমি চিন্তা করলাম যে আমি মাস্টার্স ডিগ্রি করলে এই মাস্টার্স ডিগ্রি আমার কোনো কাজে আসবে না, বরং আমার ফেরার সময় আমার বাচ্চার প্লেন ভাড়া ডাবল দিতে হবে। আমি দুই আমি বছরের আমি জায়গায় 3 বছর থাকলে, লাগবে, রাইট, না 2 বছর, তখন 2 বছর ক্রস করে যাবে। রাইট, দ্বিতীয় কথা হলো আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রী এবং মেয়ের জন্য ইন্স্যুরেন্স করতে হবে, এই টাকা আমার নাই। তাইলে আমি বিনা ইন্স্যুরেন্সে থাকতে হবে, এটা তো সম্ভব না। তো সেই জন্য আমি মনে করলাম যে আমি চিন্তা করে দেখলাম যে আমার কাজ যা, তাতে এই ডিগ্রি কোনো কাজে আসবে না। আমি আমার কাজটা ঠিকমতো বুঝে যদি করতে পারি তাইলে আমার এটা ভালো হবে। তা আমি ওকে, আসছি, এবং আমি তো মানে যমুনা ব্রিজ কনস্ট্রাকশন থেকে শুরু করে, এনবিআর থেকে শুরু করে, আমি বিভিন্ন ধরনের চাকরি করেছি যেগুলোর জন্য আমার কোনো প্রশিক্ষণ বা ইয়া দরকার নেই। শিক্ষাগত কিন্তু যোগ্যতা। কিন্তু 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 স্যার আপনিও নিশ্চয়ই জানেন, আমরা এখন নাম না আলাপ করি, কিন্তু আপনিও নিশ্চয়ই জানেন, কারণ সিএসপি অফিসাররা আপনারা সবাই সবাইকে চেনেন, আপনিও জানেন যে সিএসপি অফিসারদের মধ্যে চূড়ান্ত মেধাবীরা, যারা ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, থার্ড হয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারতেন, করেছেন, এমন অনেকের বিরুদ্ধেও নানা রকম দুর্নীতির অভিযোগ শোনা যায়, ক্ষমতার অপব্যবহারের কথা শোনা যায়, এবং আরও এমন কিছু নাই যে শোনা যায় না। তো আসলে তো সৎ এবং সততার সাথে তো আসলে মেধার কোনো সম্পর্ক নাই। আমরা তো শুনি নাই যে ভাই আমি ফার্স্ট হয়েছি, আমি কেমনে ঘুষ খামো। তারা তা করেছেন আসলে। যাই হোক, আমরা পরের প্রসঙ্গে আসি, এটা একটু টেকনিক্যাল ব্যাপার। জনাব আব্দুল মুহিত চৌধুরী, যে বিশেষ প্রশাসন ক্যাডার নিয়ে আপনারা আলাদা বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস এবং সচিবালয় সুপার এক্সিকিউটিভ সার্ভিস গঠনের সুপারিশ আপনারা করেছেন। এই এসিএসে বিচার বিভাগকেও রাখা হয়েছে, খুবই ইন্টারেস্টিং। কিন্তু 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ যখন আলাদা হয়ে গেছে, মানে মাজদার হোসেনের রায় যখন আসছে, তখন এটা আদালতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে কিনা এটা পুরাটা, আপনি যখন এসিএসটা আবার রাখতে বলছেন, যে বিচার বিভাগকে জুডিশিয়াল সার্ভিসেও রাখতে বলছেন। না, এসিএস, মানে যেটা সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস। না, সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে তো কেউ যেতেই পারবে না জয়েন্ট সেক্রেটারি না হলে, মানে ওই এই লাইনে প্রমোশন না পেলে। কাজে এখানে তো বিচার বিভাগের কেউ যদি আসেন, কেউ যদি বিচার বিভাগ থেকে ওনাদের বিভাগের প্রশাসনিক কাজের মধ্যেই আসেন, তাইলে তখন উনি আসতে পারবেন। এছাড়া তো এমনি কেউ আসতে পারবেন না। কিন্তু সেটা সাংঘর্ষিক হবে কিনা, কারণ হচ্ছে যে আসলে বিচার বিভাগের তো সিস্টেমটা, কাঠামোটা এখন এরকম যে অতিরিক্ত জেলা জজই কিন্তু এখন অতিরিক্ত সচিবের সমান, কারণ জেলা জজ যেহেতু একজন সচিবের পদমর্যাদায় আছেন। তো সেই ক্ষেত্রে তাদের তো আসলে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস পরীক্ষা দিতে হবে, আমি যেটা বুঝি। সুপিরিয়র এক্সিকিউটিভ পরীক্ষা, সার্ভিস পরীক্ষাটা দিতে হবে, সেটা হলো সেক্রেটারি হওয়ার জন্য, উপরের দিকে যাওয়ার জন্য। তো সেইখানে না গেলে তো আর এরপরে সেক্রেটারি পোস্টটা তো নর্মাল ক্যাডার পোস্ট হিসেবে নাই। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তো বিচার বিভাগীয় কর্মকর্তাই, তারা হ্যাঁ, চিফ জাস্টিসই তাদেরকে নিয়োগ করেন আসলে, বা সুপারিশ করেন। না না, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা, তাদেরকে আইন মন্ত্রণালয় নিয়োগ করে,
এই যে বিচার বিভাগ, চিফ জাস্টিসের বিচার নির্দেশক্রমে বিচার বিভাগের সেপারেশনের যে আমরা যে কথাটা বলি, আসলে এটা প্রকৃত সেপারেশন নয়। মানে যতক্ষণ পর্যন্ত সচিবালয় না হইতেছে ততক্ষণ পর্যন্ত। আপনি আপনি এটা জানেন কিনা জানি না, 1994 ইংরেজিতে আপনার হ্যাঁ 94 ইংরেজিতে একটা কমিশন হয়েছিল, নুরুন্নবী কমিটি হয়েছিল একটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের। তো আমি তখন 94-এ 95-এ সরি 95-এ আমি তখন খাদ্য সচিব ছিলাম। তো আমাকে পার্ট টাইম মেম্বার করা হয়েছিল ওই কমিটির। তা আমি আমি ওই কমিটিতে তখন বলেছিলাম যে যেহেতু এই মাজদার হোসেনের রায় চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে যে এটা বিচার বিভাগ আলাদা করতে হবে, কাজেই এটার একটা আলাদা প্রকৃত আলাদা করতে গেলে এটার জন্য একটা আলাদা সচিবালয় করতে হবে চিফ জাস্টিসের অধীনে। রাইট। তো আমি বললাম যে নুরনবী চৌধুরী সাহেবকে বললাম, আমি বললাম স্যার এইটা আমি মনে করি যে এটা একটা সুপারিশ দেওয়া দরকার। তো উনি এবং অন্যান্য মেম্বাররা আমাকে বললেন যে হ্যাঁ আমরা একমত, এটা একটা সুপারিশ দেবো, তো তুমি এটা বানাও। তো আমি সেটা বানিয়ে দিয়েছিলাম। কাজেই 1995-এই আমি চিফ জাস্টিসের সেক্রেটারি করার জন্য সেই প্রস্তাবটা দিয়েছিলাম এবং লিখিত আকারে নুরনবী কমিটির রিপোর্টের মধ্যে এটা আছে। আমার যদ্দূর মনে পড়ে যে মাজদার হোসেনের রায় যখন ফাইনালি জাস্টিস মোস্তফা কামাল সহ অন্যরা দিচ্ছেন, তখন আপনার এই রিপোর্টের কথাও তারা উল্লেখ করেছেন, আমার যতটুক মনে পড়ে, কারণ আমি আদালতে যতটুক দেখেছি। যাই হোক, আমাদের দেশে স্যার আপনি জানেন যে বেসামরিক আমলাতন্ত্রের পাশাপাশি সামরিক আমলাতন্ত্রও আছে। মানে সামরিক কর্মকর্তাদের অনেক বেসামরিক পোস্টিং দেওয়া হচ্ছে ডেপুটেশনে, প্রেষণে, মানে যেটাকে প্রেষণ বলতেছি আমরা বাংলাতে। এই সংশ্লিষ্ট বেসামরিক কর্মকর্তা এই প্রতিষ্ঠানে সেই কাজটি ঠিকভাবে সামলাতে পারবেন কিনা, করবেন কিনা, এইটা কি আপনাদের সুপারিশে এটা অ্যাড্রেস করা হয়েছে কিনা? আর একটা বিষয় আপনি দেখবেন, জি স্যার এটা একটু বলেন। না না, আমরা 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 এই ব্যাপারে কিছু বলি নাই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেমন আর্ম ফোর্সেসে যেটা হয়, অনেকে ফর হেলথ রিজনস প্রমোশন হইল না, সে রিটায়ার করলো, এই ধরনের বিশেষ করে স্বাস্থ্য সেবা বিভাগে এটার প্রয়োজন, তারা ভালোই কাজ করছেন যেহেতু তারা এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আসেন। তবে এই যে ব্যাপক হারে নিয়োগ করাটা, এটা আমি মনে করি যে সার্ভিং অফিসারকে নিয়োগ করাটা আপনার আমি এটা যৌক্তিক মনে করি না। কারণ যারা চাকরিরত আছেন তারা তাদের লাইনে প্রমোশন পাবেন, চাকরি করবেন, এবং একটা পর্যায়ে গেলে যদি ওনাকে প্রমোশনের অযোগ্য মনে করে তাকে যদি রিটায়ার করিয়ে দেওয়া হয় তখন তিনি চলে যাবেন। কিন্তু স্যার এইটার মধ্যে আমার একটা প্রশ্ন, যে আপনি নিজেই বলতেছেন যে প্রচুর অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, বিশেষ করে আমি যদি বলি যে গত 20 বছরে আসলে আপনি ঠিকই বলেছেন যে গত 20-22 বছরে অনেক বেশি অফিসার অ্যাডমিন ক্যাডারে আসছে। তো অ্যাডমিন ক্যাডারে এত অফিসার থাকতে আর্মি থেকে ডেপুটেশনে নিয়ে আসা হইতেছে কেন? মানে এটা, এবং মানে এটার কারণটা কি আসলে? আমি 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 জানি না এটা কি আর্মিরে সন্তুষ্ট করতে কোনো কারণে? যে মানে আমার মনে হয় না সেই রকম কোনো মানসিকতার থেকে এটা হচ্ছে। বাট আর্মি রিটায়ার্ড অফিসাররা যেহেতু ওরা আর্লি রিটায়ার করে যান, সেই জন্য কিছু কর্পোরেশনে তাদেরকে দেওয়া হয়, সেটা আমি মনে করি অযৌক্তিক নয়। কিন্তু মেইন স্ট্রিম গভর্নমেন্টে সার্ভিং আর্মি অফিসারকে নিয়ে আসাটা, যেমন আগের দিনে হয়েছে বেশ কিছু রিটায়ার্ড আর্মি অফিসারকে পুলিশে নিয়ে আসা হয়েছিল। তো এটা মানে আমার ব্যক্তিগত অভিমত যে এটা সকলে সমানভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেননি, কিন্তু অন্যান্য জায়গায় সার্ভিং আর্মি অফিসারকে নিয়ে আসাটা আমার মনে হয় যে এটা সঠিক না। কারণ তাদেরকে একটা পার্টিকুলার পেশার জন্যই নিয়োগ করা হয়েছে, তারা সেখানেই থাকবেন। রিটায়ারমেন্টের পরে যারা স্বাস্থ্যগত কারণে কেউ যদি রিটায়ার করেন, তখন তাদেরকে প্রোভাইড করার জন্য যদি সিভিল অ্যাপ্রোপ্রিয়েট কোনো জায়গায় দেওয়া হয়, সেটা আমি মনে করি সেটা অযৌক্তিক হবে না। এটা অন্যান্য দেশেও আছে, এরকম করা হয়। যেমন আমাদের এই ঢাকায় বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনে একজন অফিসার আছেন সিনিয়র লেভেলের, ফরেন সার্ভিসের, এখন উনি একসময় পুলিশের চাকরি করতেন। আমার সঙ্গে সাম্প্রতিক একটা হঠাৎ করে তার সাথে দেখা হয়েছিল, তো কথাবার্তা বলতে বলতে দেখা গেল আমি
তার নাম দেখে জিজ্ঞেস করলাম যে তোমার অরিজিন কোথায়, তো তখন সে বললো যে তার অরিজিন হলো আমার ডিস্ট্রিক্টে সিলেটে, হয়তো থার্ড জেনারেশন হবে আর কি। তো এখন সে ফরেন সার্ভিসে আছে এবং হাই কমিশনে। তো সে তখন তার সাথে কথা বলতে বলতে আমি জানলাম যে সে একসময় পুলিশে চাকরি করতো লন্ডনে। তার মানে মোবিলিটি, এই মোবিলিটি আছে ওখানে, অন্যান্য দেশেও আছে, হয়তো তাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, মানে হুইমজিক্যালি হয় না আর কি। আমরা 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 আর 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 অল্প কিছু সময় আমরা একটু বাড়িয়ে নিচ্ছি যে দুই একটা ব্যাপার নেওয়ার জন্য। আপনি নিজেও বলেছেন যে প্রচুর পরিমাণে লোক নেওয়া হয়েছে, আমরাও এটা দেখেছি, কিন্তু আমরা এইটা দেখতেছি যে প্রতিটা সরকারি অফিসে ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, অতিরিক্ত ভারপ্রাপ্ত ইত্যাদি নানা নাম দিয়ে একজন লোক একাধিক পদে আসেন। উল্টা দিকে আবার আমরা দেখতেছি যে অনেক পদ, মানে চ্যানেল আই অনলাইন হিসেবে 4,73,000 একটি পদ খালি সরকারি। এইটার মানে মানে এইটা কিরকম, আপনারা এটা অ্যাড্রেস করছেন কিনা স্যার? না, আমরা আমরা এই এত ডিটেলসে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, আমরা যাই নাই। তবে এইটার ব্যাপারে যেটা আমার একটা ইমিডিয়েট রিয়াকশন হলো, সেটা হলো যে এই যে আমি বললাম আগে এত লোক ক্রিয়েট করা হয়েছে, এখন সবাই কিন্তু ওই সচিবালয়ের পদের মধ্যে আসতে চায়, বাইরে যেতে চায় না, ঢাকার বাইরে যেতে চায় না, এই সমস্ত কারণে। এবং গভর্নমেন্ট এগুলা ফেভারিটিজম করলে এইটা এই পরিস্থিতি হয়। প্রয়োজনের বেশি লোক, তারপরে সবাইকে ফেভার করা তো সম্ভব না, তখন এই ধরনের জিনিস হয়। আমরা আমরা মনে করি যে মানে সিভিল সার্ভিস, এই মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সংস্কারের একটা স্থায়ী কমিশন থাকা দরকার, যেন অল ইস্যুস ক্যান বি রেফার টু দ্যাট কমিশন, যেটা আমরা রিকমেন্ডও করেছি, এবং যাতে এটা বাইরের থেকে দেখে তারা বলতে পারেন, অ্যাডভাইস দিতে পারেন গভর্নমেন্টকে। এটা আবার শেষ প্রশ্ন, জনাব আব্দুল মঈন চৌধুরী, এটা আপনার কাছে কেমন লাগে যে এখন দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত চাকরিটি সরকারি চাকরি, স্পেশালি প্রশাসন ক্যাডারের চাকরি, এটার কারণটা কি আসলে? মানে আমার এটা, মানে আমি প্রশ্নটা একটু স্যার একটু বিস্তারিত করি, যে আমরা দেখব যে সরকারি আমলা খারাপ, সরকারি পুলিশ খারাপ, সরকারের বিভিন্ন জায়গায় তারা ঘুষ খায়, এরকম কথা আমরা পাবলিক স্ফেয়ারে দেখি। সরকারের সব কিছু খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো। এটা কেমনে, মানে এটা কেন এরকম? ওই ওই যে সবকিছু খারাপ বলেই সরকারি চাকরিটা ভালো। মানে সরকারের, আমি বাইরে থেকে বলতেছি সরকার আমলা খারাপ, কিন্তু আমি এই চাকরিটা চাইতেছি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে। এই চাকরিটার জন্য কারণ হলো সুযোগ সুবিধাটা বেশি ওখানে, সেই জন্য অনেক ধরনের সুবিধা হয়। এবং যেমন গত কয়েক বছরে তো সরকারি কর্মকর্তাদের, পার্টিকুলারলি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের যে গাড়ি টাড়ি এই সমস্ত অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, প্লট দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তিকে। তো এইগুলা অ্যাটলিস্ট এইগুলা তো লোভনীয় বিষয়। কাজেই একটা প্লট পেলে, কেউ যদি প্লট পায়, আমি অনেককে দেখি তারা, আমি রিটায়ার করেছে, আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকেন, স্যার আমার একটা ফ্ল্যাট আছে, কিংবা কেউ বলে বর্ণানীতে আমার একটা ফ্ল্যাট আছে। আমি খুব মানে আমোদ পাই এটা। গুলশান বর্ণানীতে তো আমি খালি সচিবদের বাসাটা সেই দেখি, হয় সরকারি বাসা নাইলে প্রাইভেট বাসা, কিন্তু না সরকারি বাসাগুলো তো গভর্নমেন্ট মানে হয় না, সরকারি বাসার বাইরেও মানে নিজেদের বাসা, মানে আমি বলতে চাইছিলাম যে হয় নিজেরাই থাকে, অথবা ডেভেলপার দিয়ে 10টা ফ্ল্যাট বানায় 5টাতে মিলা থাকে, ওরকম দেখতেছি। কিন্তু আমি যেটা বলতে চাইতেছিলাম, আমি যেহেতু এদিকের চাকরি আর ওদিকের চাকরিও করছি, আমার ব্যাচমেট যারা এখন সরকারি চাকরি করতেছেন, আমি দেশে থাকতেও তাদের অন্তত 2 গুণ বা 3 গুণ বেতন পাইছি। মানে বেতনের দিক দিয়ে তো এটা খুব আকর্ষণীয় চাকরি না। আকর্ষণটা তাহলে আসলে কি? উপরি, যেটা বলা হয় উপরি। আমরা অনেক 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 ধন্যবাদ জনাব আব্দুল মঈন চৌধুরী, আপনার সাথে আমরা অনেকগুলি বিষয় আমরা জানতে পারলাম, আপনি অনেকগুলি বিষয়ের খোলামেলা জবাব দিয়েছেন, এবং